এমনিতেই বদলের বাংলাদেশের সঙ্গে গলায় গলায় ভাব হয়েছে পাকিস্তানের মতন একটি সন্ত্রাসের মদতদাতা দেশে। বহু পাক জঙ্গিরা সাদর অভ্যর্থনা পেয়েছে ওই বাংলাদেশে। সেই সমস্ত খবর এর আগে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়েছি আগের একাধিক এডিটর্স ডায়েরির এপিসোডগুলোতে। এখন যদি সেই দেশে জামাতের মতন একটি মৌলবাদী দলের উত্থান ঘটে, তাহলে তো উগ্রবাদী সন্ত্রাসবাদীদের পোয়া বারো, তাই নয় কি? আর এমনিতেই সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে নিয়ে সর্বদা ব্যস্ত থাকতে হচ্ছে ভারতকে। আর এখন যদি বাংলাদেশকে নিয়েও তাই থাকতে হয়, তবে সেটা একটা বিরাট বিড়ম্বনার বিষয় হবে। কারণ আপনাদের জানাই যে গত বছর দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের নেপথ্যে জঙ্গি নেতা মাসুদ আজাহারের জৈশে মোহাম্মদের হাত রয়েছে বলে সম্প্রতি দাবি করা হয়েছে রাষ্ট্রসংঘের সন্ত্রাস বিরোধী পর্যবেক্ষণ দলের একটি রিপোর্টে। তাছাড়া জৈশের সেই মহিলা ব্রিগেড জামাত উল মমিনাত, যার কথা এর আগে আপনাদেরকে বহুবার বিস্তারিতভাবে বলেছি, মনে আছে নিশ্চয়ই, তারাও নাকি এবার আরও সক্রিয় হয়ে উঠছে। ফলে রাষ্ট্রসংঘের ওই রিপোর্টে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। তার মধ্যে এখন যেই দলই বাংলাদেশের ক্ষমতায় আসুক না কেন, তারা যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখে, তাহলে পরিস্থিতি ফের জটিল হয়ে উঠতে পারে। যেমন বিএনপির নেতা তারেক রহমান শুরু থেকেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে গেছেন। নির্বাচনমুখী বাংলাদেশে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি এমন একটি দ্বিপাক্ষিক সম্পর্ক দেখতে চান যেখানে পরস্পরের উপর বিশ্বাস থাকবে, উভয় পক্ষের স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে, যেখানে দুই দেশই সমান এবং ন্যায্যভাবে উপকৃত হবে। অন্যদিকে তারেক রহমানের উপদেষ্টা এবং তার দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিনও জানিয়েছেন উভয় পক্ষের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে ভারতের সঙ্গে কাজ করার জন্য যথেষ্ট সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন। অর্থাৎ সব মিলিয়ে ইতিবাচক দিক রয়েছে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কে। আর অন্যদিকে জামাত যদি আসে, তাহলে সেই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? দেখুন, মুখের কথায় কিন্তু একেবারেই পিছিয়ে নেই জামাত। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জামাত নেতা ডক্টর শফিকুর রহমান জানিয়েছিলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা আমাদের অগ্রাধিকার। এই কথা আবার জামাতের নির্বাচনী ইস্তেহারেও উল্লেখ করা হয়েছিল। আবার একই সঙ্গে তিনি এটাও জানিয়েছিলেন ভারত সফরের বিষয়ে তার কোনো দ্বিধা বা বাধা নেই, নির্বাচনের পর পরিস্থিতি বিবেচনা করে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের কুর্সিতে যেই বসুক না কেন ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই তাকে চলতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতিতে কেন এবার সচেষ্ট হতে দেখা যাচ্ছে আমেরিকাকে? আবার কি নতুন কোনো ছক কষছেন ট্রাম্প? আমেরিকার চাপে কি তবে বাংলাদেশের ভারত বিরোধিতা বন্ধ হবে? একটা বিষয় এবার একটু খেয়াল করে দেখুন, যে সময় বাংলাদেশের ভোটের হাওয়া বইছে, ঠিক সেই সময় ভারত আমেরিকার ঝুলে থাকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত ঘোষিত হয়। আবার ভোটের একেবারে মুখে বাংলাদেশের সঙ্গেও বাণিজ্য চুক্তি সেরেছে আমেরিকা। তার আগে আবার জামাতের সঙ্গে সখ্যতা বৃদ্ধি করতেও দেখা গেছে এই আমেরিকাকে। আবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেইন টি ক্রিস্টেনসেন জানিয়েছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি ভালো সম্পর্ক দেখতে চায় আমেরিকা। আবার গত ৩রা ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর সেই বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সহযোগিতাকে কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। তবে কে বলতে পারে যে ওই বৈঠকে বাংলাদেশ টপিকও একটা ফ্যাক্টর ছিল কিনা? আর এখন প্রশ্ন হচ্ছে, কেন আমেরিকা চাইছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হোক? এর নেপথ্যে কি আমেরিকা ফের কোনো ছক কষছে? এক্ষেত্রে কি স্বার্থ রয়েছে ওই আমেরিকার? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন, এ প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানিয়েছেন দক্ষিণ এশিয়ার চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। চীনের সঙ্গে নির্দিষ্ট কিছু চুক্তির ঝুঁকি বাংলাদেশের সামনে তুলে ধরতেই বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চায় আমেরিকা। তিনি জানান, বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করতেও আগ্রহী আমেরিকা। কারণ ওই একটাই, বাংলাদেশে চীনের প্রভাব কমানো। কারণ আপনারা জানেন যে চীন সম্প্রতি বাংলাদেশের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তিও করেছে। আর এই চুক্তির আওতায় ভারত সীমান্তের কাছে একটি ড্রোন কারখানা তৈরি করা হবে।
JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়ে বাংলাদেশ আবার পাকিস্তানের সঙ্গে কথা বলেছে। এই বহুমুখী কমব্যাট বা যুদ্ধ বিমান পাকিস্তান এবং চীন যৌথভাবে তৈরি করছে। এছাড়াও আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যে চীন 1 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারও। ঢাকা বেজিংয়ের মধ্যে প্রতি বছর প্রায় $18 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য চলে। বিশ্লেষকদের মতে আগামী দিনগুলোয় বাংলাদেশ সম্ভবত চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চলেছে। এর কারণ চীনের পক্ষ থেকে বেশি অর্থনৈতিক অনুদান পাওয়া যায়, আর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনকে কাজে লাগিয়ে এভাবেই ক্রমশ বাংলাদেশের দিকে ঝুঁকছে চীন, যা ভারত এবং আমেরিকা দুজনের জন্যই যথেষ্ট উদ্বেগের। এই পরিস্থিতিতে ময়দানে নেমে পড়েছে এবার আমেরিকা। এজন্যই বাংলাদেশকে চীনের বিকল্প প্রতিরক্ষা সরঞ্জামের প্রস্তাব দিচ্ছে আমেরিকা। সব মিলিয়ে প্রকট হয়ে উঠছে চীন বনাম আমেরিকার সংঘাত। যেমন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেন সেনের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকায় চীনের দূতাবাস। চীনা দূতাবাসের মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন যে ঢাকা বেজিং সম্পর্কে হস্তক্ষেপ বা বাধা দেওয়ার যে কোনো চেষ্টা ব্যর্থ হবে। অর্থাৎ আগামী দিনে লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে প্রশ্ন হচ্ছে, সেক্ষেত্রে ভারতের অবস্থান কি হবে? এই প্রশ্নটাই এখন দক্ষিণ এশিয়ার কূটনীতির কেন্দ্রবিন্দুও বটে। কারণ সত্যি কথা বলতে ভারত এই সমীকরণের বাইরে নয়। ভৌগোলিক অবস্থান, সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য, নদী জল ভাগাভাগি বা আঞ্চলিক স্থিতিশীলতা সব কিছুতেই বাংলাদেশের ভূমিকা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ঢাকার ক্ষমতার পালাবদল মানেই নয়াদিল্লির কৌশল বদলানোর সময়ও বটে। প্রথমত, ভারত চায় স্থিতিশীল বাংলাদেশ। রাজনৈতিকভাবে যে দলই ক্ষমতায় আসুক না কেন, ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সীমান্তে শান্তি বজায় থাকা এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ন্ত্রণে থাকা। কারণ অতীত অভিজ্ঞতা বলছে, যখনই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে তার সরাসরি প্রভাব পড়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তায়। কারণ অনুপ্রবেশ, জঙ্গি তৎপরতা, চোরাচালান এই সমস্ত কিছুই ভারতের কাছে শুধু সীমান্ত সমস্যা নয়, জাতীয় নিরাপত্তার প্রশ্নও বটে। দ্বিতীয়ত, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও ভারত বাংলাদেশকে হারাতে চাইবে না। কারণ গত 1 দশকে ভারত বাংলাদেশ বাণিজ্য বহুগুণ বেড়েছে। বিদ্যুৎ, রেল, জলপথ নানা ক্ষেত্রে যৌথ প্রকল্পও বাস্তবায়িত হয়েছে। আর এই সহযোগিতা শুধু দুই দেশের অর্থনীতিকেই শক্তিশালী করেনি, বরং আঞ্চলিক সংযোগ বা কানেক্টিভিটির নতুন পথ খুলে দিয়েছে। এখন যদি বাংলাদেশ সম্পূর্ণভাবে চীনের দিকে ঝুঁকে যায়, তাহলে ভারতের পূর্বাঞ্চলীয় বাণিজ্য এবং কৌশলগত পরিকল্পনা বড় ধাক্কা খেতে পারে। তৃতীয়ত, ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা। একদিকে আমেরিকা চাইছে ভারত দক্ষিণ এশিয়ায় তার স্বাভাবিক প্রভাব ধরে রাখুক, যাতে চীনের প্রভাব সীমিত থাকে। অন্যদিকে ভারত নিজেও চাইবে না যে বাংলাদেশ শুধুই বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার বোরে হয়ে উঠুক, কারণ তাতে অস্থিতিশীলতা বাড়বে। আর অস্থিতিশীল প্রতিবেশী কখনোই ভারতের স্বার্থের পক্ষে শুভ নয়। চতুর্থত, ভারত এখন সম্ভবত ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি নেবে, অর্থাৎ সরাসরি পক্ষ নেবার বদলে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং নতুন সরকার কী ধরনের বিদেশ নীতি গ্রহণ করে তা দেখবে। আর তারপর সেই অনুযায়ী দ্বিপাক্ষিক সম্পর্কের গতি নির্ধারণ করবে। সব মিলিয়ে বলা যায় যে বাংলাদেশের রাজনৈতিক পালাবদল যতই নাটকীয় হোক, ভারতের মূল লক্ষ্য একটাই, আর তা হলো স্থিতিশীল, সহযোগিতামূলক এবং নিরাপদ এক প্রতিবেশী নিশ্চিত করা। কারণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ শুধু একটি প্রতিবেশী রাষ্ট্র নয়, বরং ভারতের পূর্বমুখী কৌশলের অন্যতম কেন্দ্রবিন্দুও বটে। এখন দেখার বিষয়, নতুন ক্ষমতার সমীকরণে এই ভারসাম্য কতটা বদলায়। আগামীর বাংলাদেশ কি হবে বৃহৎ শক্তির প্রতিদ্বন্দ্বিতার নতুন ক্ষেত্র, নাকি আঞ্চলিক সহযোগিতার সেতুবন্ধন তৈরি করবে? উত্তরটা অবশ্য সময় দেবে। আর সেই উত্তরই নির্ধারণ করবে দক্ষিণ এশিয়ার আগামী দিনের ভূ রাজনৈতিক মানচিত্রটি। আজ এ পর্যন্তই। নমস্কার।